ক্লাস 11 তোমাদের স্কুলে যে পর্যন্ত ক্লাস হয়েছিল অ্যাকাউন্টেন্সির, অর্থাৎ জার্নাল, লেজার, ক্যাশবুক, ট্রায়াল ব্যালেন্স, এগুলো স্কুলে তোমাদের মোটামুটি হয়েছিল ক্লাস। তো আজকে আমি অ্যাকাউন্টেন্সিতে তোমাদের নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা একটা ভাইটাল চ্যাপ্টার অ্যাকাউন্টেন্সিতে। এখান থেকে তোমাদের 12 নম্বরের প্রশ্ন টোটাল আসবে, যেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তোমাদের অ্যাকাউন্টেন্সিরও এটা একটা ভাইটাল চ্যাপ্টার। এখানে আমরা সাধারণত বছরের শেষে যে হিসাব শাস্ত্রে যে সমস্ত হিসাবগুলো লিখে থাকি তার চূড়ান্ত হিসাব করে থাকি, যেটাকে আমরা আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী বলে থাকি। এর দুটো পার্ট আছে। প্রথম পার্টটাকে আমরা আয় বিবরণী বলে থাকি, ইনকাম স্টেটমেন্ট। পরের পার্টটাকে আমরা ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্ট বলে থাকি। ঠিক আছে, যেখানে আমরা ব্যালেন্স শিট নির্ণয় করি। ব্যালেন্স শিটে আমরা সাধারণত প্রতিষ্ঠানের একদিকে যে সমস্ত দায়গুলো থাকে সেগুলোকে লিপিবদ্ধ করি, এবং অন্যদিকে যে সমস্ত সম্পত্তি বা সম্পদ থাকে সেগুলোকে লিপিবদ্ধ করি। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি যে কোনো প্রতিষ্ঠান, সেটা উৎপাদনকারী সংস্থা বা পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়কারী সংস্থাই হোক বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেখানে সারা বছরের যে কার্যকলাপ, সেই কার্যকলাপের ফলে কত টাকা আয় হয়েছে অথবা কত টাকা ব্যয় হয়েছে, সেই সম্বন্ধে আমরা চূড়ান্ত একটা হিসাব পেয়ে থাকি, এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণীটাও আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। তো এই চ্যাপ্টারটা একটা ভাইটাল চ্যাপ্টার। এটা মূলত হিসাব নিকাশের তৃতীয় স্তর বা চতুর্থ স্তর বলতে পারো তোমরা। যেমন ধরো, প্রথম স্তরকে যদি আমরা ধরে নিই জার্নাল, যেখানে আমরা কোনো লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে লিপিবদ্ধ করি। দ্বিতীয় স্তর যদি হয়ে থাকে লেজার, যেখানে আমরা হিসাবগুলিকে সুসংগবদ্ধভাবে সাজিয়ে থাকি, প্রত্যেকটা অ্যাকাউন্টে সেই হিসাবগুলোকে পাকা খাতায় তুলি জার্নাল থেকে। এবং তৃতীয় স্তর যদি আমরা ধরে নিই যে ট্রায়াল ব্যালেন্স, যেখানে আমরা এই হিসাবগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা সেগুলো এক জায়গায় করে টোটাল ডেবিট এবং ক্রেডিটকে সমান আছে কিনা দেখে নিই। তো সেই জায়গা থেকে পরবর্তী যে ধাপ, সেখান থেকে অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা মূলত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে অঙ্ক বা নির্ণয় করা হয় যে টোটাল লাভ ক্ষতি, সেটা এখান থেকে আমরা করে থাকি। মূলত ট্রায়াল ব্যালেন্সকে কাজে লাগিয়ে আমরা কোনো একটা আর্থিক প্রতিষ্ঠানের মোট কত লাভ বা নিট কত লাভ হয়েছে সেটা নির্ণয় করে থাকি, এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে পজিশান অর্থাৎ দায় কত এবং সম্পত্তি কত সেটা আমরা এখানে নির্ণয় করে থাকি। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে মন দিয়ে শুনবে। চলো দেখে নেওয়া যাক, আমরা একটু বোর্ডের দিকে যাই, সেখানে কি কি আমরা করে রেখেছি সেটা একটু দেখি জাস্ট। তো দেখো, ফিনান্সিয়াল স্টেটমেন্টসের দুটো পার্ট আমরা বললাম, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আর একটা হচ্ছে ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্ট। ঠিক আছে, ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্ট একটা, আর একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কি করি, অর্থাৎ যেখানে আমরা আয়টাকে নির্ণয় করি, তার জন্য আমাদেরকে যেগুলো তৈরি করতে হয় সেটা হচ্ছে প্রথমে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করি বা প্রফিট লস অ্যাকাউন্ট তৈরি করি অথবা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট তৈরি করি। ঠিক আছে, ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলে সেখানে আমরা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট তৈরি করি, আর যদি কোনো পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয় সেখানে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করি, যেখানে আমরা মোট লাভ নির্ণয় করি, এবং পরবর্তীতে প্রফিট লস অ্যাকাউন্ট তৈরি করি, যেখানে আমরা নিট লাভ নির্ণয় করি। অর্থাৎ এদিকে ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমরা ব্যালেন্স শিট নির্ণয় করি। তাহলে এটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রধান দুটো ভাগ। এখন আমাদের অবজেক্টিভ অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ কী উদ্দেশ্যে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি। প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে আয় নিরূপণ, অর্থাৎ কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তার সারা বছরে আর্থিক কি লাভ বা ক্ষতি হয়েছে সেটা আমরা এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ আয়টা নিরূপণ করবা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। এরপরে দ্বিতীয় হচ্ছে কি, যে আর্থিক অবস্থা নির্ধারণ করা হয়, অর্থাৎ ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের কত টাকা দায় আছে বা কত টাকা সম্পদ আছে এবং তার আর্থিক অবস্থা কী রকমের, সেটা আমরা এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের ব্যালেন্স শিটের পোর্শন থেকে নির্ণয় করতে পারি। এছাড়া তৃতীয় যে প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে তথ্যের ভিত্তি স্থাপন, অর্থাৎ বিভিন্ন সারা বছরে যে সমস্ত লেনদেনগুলো হয়েছে সেগুলোকে সংগঠিত করে যে প্রতিষ্ঠানের যে লাভ বা ক্ষতি কত হয়েছে, প্রতিষ্ঠানের আয় ব্যয় কত হয়েছে এবং প্রতিষ্ঠানের সম্পত্তি বা দায় কত আছে, এই সমস্ত তথ্যগুলোকে নিখুঁতভাবে সম্পূর্ণ করা, এবং সেখান থেকে যাতে ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপকরা সিদ্ধান্ত নিতে পারেন, মালিকরা প্রতিষ্ঠানে কত লাভ ক্ষতি হয়েছেন ইত্যাদি জানতে পারে,
বা আরও অন্যান্য যে সমস্ত তথ্য ব্যবহারকারী রয়েছে তারা সেই তথ্যগুলোকে ব্যবহার করতে পারে, তাদের জন্য নির্দিষ্ট তথ্যটাকে নির্ণয় করা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে। ওকে, তো এরপরে আমরা চলে আসছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে আমরা যেটা বললাম যে ইনকাম স্টেটমেন্ট যেখানে আছে আয় বিবরণী, সেখানে আমাদেরকে কি কি নির্ণয় করতে হবে। প্রথমে আমাদেরকে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এগুলো আমরা ট্রায়াল ব্যালেন্স বা ওই প্রতিষ্ঠানের যে সারা বছরের লেজার অ্যাকাউন্ট সেখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। ট্রেডিং অ্যাকাউন্ট করা হবে এরপরে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট কোনো ক্ষেত্রে তৈরি করতে হয় যদি কোনো প্রতিষ্ঠান উৎপাদনকারী সংস্থা হয়ে থাকে, পণ্যদ্রব্য উৎপাদন করে তারা ব্যবসা পরিচালনা করে, তাহলে সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি পণ্য ক্রয় বিক্রয়কারী কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট করব প্রথম ধাপে। পরবর্তী ধাপে আমাদেরকে তৈরি করতে হবে প্রফিট লস অ্যাকাউন্ট, যেখানে ওই প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কত টাকা হয়েছে সেটা নির্ণয় করা যাবে। ট্রেডিং অ্যাকাউন্টে মোট লাভ বা গ্রস প্রফিট নির্ণয় করা হয়। ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টেও মোটামুটি উৎপাদনকারী প্রতিষ্ঠান হলে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে মোট লাভ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্ণয় করা হয়। এবং পরবর্তী ধাপে যে প্রফিট লস অ্যাকাউন্ট, সেখানে নিট লাভ বা নিট আয় অথবা নিট ক্ষতি সেটা নির্ণয় করা হয়। এর পরের ধাপ যেটা আছে সেটা হচ্ছে প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। সাধারণত এটার বাংলা হচ্ছে যে লাভ বা ক্ষতি যেটা হলো সেটাকে বন্টন করে দেওয়ার হিসাব, অর্থাৎ লাভ ক্ষতির বন্টন হিসাব। এটা সাধারণত আমাদের এই চ্যাপ্টারে খুব বেশি করতে হবে না, এটা আমরা ক্লাস 12-এ করব। ক্লাস 12-এ নর্মালি পার্টনারশিপ অ্যাকাউন্টে আমরা এই চ্যাপ্টারটা এই অ্যাকাউন্টটা করে থাকবো। তাও এটা আমরা জেনে নিই যে লাভ ক্ষতি কত টাকা হচ্ছে সেটা মালিকদের কাছে বন্টন করে দেওয়ার জন্য যে হিসাব, সেটাকে বলা হচ্ছে প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। কিন্তু এই চ্যাপ্টারে আমরা এই অ্যাকাউন্টটা করব না, ঠিক আছে। আমাদের মূলত যেটা করতে হয় সেটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট অথবা প্রফিট লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আমরা যেটা করি সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের মোট দায় কত এবং মোট সম্পত্তি কত সেটা আমরা প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটে নির্ণয় করে থাকি, ঠিক আছে। তো আমরা এখন এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস যেটা তৈরি করা হয়, অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট লস অ্যাকাউন্ট বা ব্যালেন্স শিট, সেটা কারা ব্যবহার করে সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, প্রথমে আমি লিখেছি ব্যবস্থাপকগণ, অর্থাৎ কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের ম্যানেজার যারা, ম্যানেজমেন্টে যারা থাকেন তারা এই হিসাব যেটা নির্ণয় করা হয় সেটাকে প্রধান ব্যবহারকারী হিসেবে তারাই প্রথমে ব্যবহার করেন। তার কারণ ব্যবস্থাপকদের ওপর প্রতিষ্ঠান পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব থাকে এবং ওই প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কত হচ্ছে না হচ্ছে, প্রতিষ্ঠানের অগ্রগতি কেমন হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো ব্যবস্থাপকরা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং প্রতিষ্ঠানকে সামনের দিকে, অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যান। সুতরাং প্রধান ব্যবহারকারী হচ্ছেন যে ব্যবস্থাপকগণ। এর পরবর্তীতে আমি লিখেছি মালিককে, অর্থাৎ মালিক যে ব্যবসা প্রতিষ্ঠানে যিনি ইনভেস্ট করে থাকেন বিনিয়োগকারী হিসেবে, মূলধন সরবরাহ করেন যিনি, তার উদ্দেশ্য থাকে প্রতিষ্ঠান থেকে কত টাকা লাভ বা ক্ষতি হলো সেটা জানা। সুতরাং এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমেই সে জানতে পারে যে তার প্রতিষ্ঠানে কত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে এবং তার প্রতিষ্ঠানের বর্তমান আর্থিক অবস্থা কীরকম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পাওনাদার, অর্থাৎ যারা প্রতিষ্ঠানের টাকা পয়সা সরবরাহ ধার দেনা দিয়ে থাকেন, অর্থাৎ মাল সরবরাহ করে থাকেন, তারা প্রতিষ্ঠানের থেকে সেই তাদের যে দেনা বা পাওনা যেগুলো রয়েছে তারা যে সঠিকভাবে সেটা ঠিক সময় পাবেন কি পাবেন না এই বিষয়ে তারা চিন্তিত থাকেন। এই জন্য তারা ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক যে বিবরণী সেটার দিকে নজর রাখেন। ঠিক তেমনিভাবে ব্যাংক বা ঋণদাতা যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঋণ প্রদান করে থাকেন তারাও ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন ইত্যাদি বিষয়গুলো খতিয়ে দেখে তারপরে ঋণ দান করে থাকেন, সুতরাং ঋণ দিয়ে থাকেন। সেই হিসাবে তারাও এই আর্থিক বিবরণীর ব্যবহারকারী। এরপরে যেটা রয়েছে খরিদ্দার, কোনো একটা খরিদ্দার সেই প্রতিষ্ঠানের পণ্যদ্রব্য ক্রয় করবে যদি প্রতিষ্ঠানটা ভালো হয়, সে প্রতিষ্ঠানের যদি সুনাম থাকে, এবং প্রতিষ্ঠানের সুনাম তখনই অর্জন করা সম্ভব যদি প্রতিষ্ঠানটি লাভে চলে, এবং সেক্ষেত্রে প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকেই তারা জানতে পারে যে কোন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো বা খারাপ, এবং সেই প্রতিষ্ঠানের ওপরে তারা ভরসা করতে পারে। এছাড়া রয়েছে সরকার ট্যাক্স আদায় করে প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে, জনগণের কাছ থেকে। সুতরাং সরকার প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী তারা খতিয়ে দেখে এবং তারা ঠিকঠাক ট্যাক্স দিচ্ছে কি দিচ্ছে না ইত্যাদি বিষয়ে তাদের নজর থাকে, সুতরাং তারাও ব্যবহার করে। গবেষক, তারা বিভিন্ন রকম গবেষণা নিয়ে ব্যস্ত থাকেন, প্রতিষ্ঠানের যে আর্থিক ফিনান্সিয়াল বিবরণী সেটাতে তারা অবশ্যই তারা ব্যবহার করেন এবং কোন প্রতিষ্ঠানে কত লাভ হচ্ছে, কিভাবে তাদের কার্যকলাপ চলছে ইত্যাদি বিভিন্ন বিষয়ে গবেষণা করেন।
এছাড়াও অন্যান্য ব্যবহারকারী রয়েছে, অর্থাৎ একই ধরনের পণ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান, তারা একে অন্যের ফিনান্সিয়াল আর্থিক অবস্থা দিকে খেয়াল রেখে তাদের নিজেদের প্রতিষ্ঠানের অগ্রগতি ঠিকঠাক হচ্ছে কিনা সেই বিষয়ে তুলনামূলক আলোচনা করতে পারেন। সুতরাং তারাও এই ধরনের আর্থিক বিবরণীগুলোর ব্যবহারকারী হিসেবে পরিচিত। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসব ইম্পর্ট্যান্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, অর্থাৎ আমরা যে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট তৈরি করব, যেখানে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট, একটু আগে আমরা নামগুলো বললাম, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট, সেটা আমরা তৈরি করব কোথা থেকে? আমাদেরকে যে ডেটা দেওয়া থাকবে, অর্থাৎ মূলত আমাদেরকে ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে একটা, সেই ট্রায়াল ব্যালেন্স থেকে সমস্ত ট্রায়াল ব্যালেন্সে যে ডেবিট বা ক্রেডিট সাইডের যে পার্টিকুলার বা লেজার অ্যাকাউন্টগুলো থাকে, সেগুলোর থেকে আমাদের একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয়। ঠিক আছে, তো আমাদের যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে, সেই ট্রায়াল ব্যালেন্সের সঙ্গে, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স যেদিনে তৈরি হয় তার পরবর্তীতে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এন্ট্রি থাকে, যে কিছু কিছু হিসাব থাকে, সেই হিসাবগুলো সেই সময়ে করে ওঠা সম্ভব হয় না। তো সেই হিসাবগুলোর কিছু অ্যাডজাস্টমেন্ট নিচে দেওয়া থাকে, অর্থাৎ যেখানে তোমার কিছু ইনফরমেশান দেওয়া থাকে, কিছু কিছু লেনদেন সংক্রান্ত, সেগুলোকেও আমাদেরকে কিন্তু এই ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করবার সময় সেগুলো আমাদেরকে সঠিকভাবে তার অ্যাকাউন্টটা নির্ধারণ করতে হয় এবং সেগুলোকে পোস্টিং করতে হয়। তো আমরা প্রথমে একটু মানে এখানে একটু ধোঁয়া ধোঁয়া লাগবে তোমাদের, তার কারণ হচ্ছে আমরা যদি একটা প্রবলেমের দিকে এখন আমরা আস্তে আস্তে এগাচ্ছি, অর্থাৎ আমরা একটা ট্রায়াল ব্যালেন্স এবং তার নিচে যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়া থাকে, সেই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি থেকে একটা ফাইনাল অ্যাকাউন্ট টোটাল তৈরি করব। তো তার আগে আমরা প্রথমে ইম্পর্টেন্ট কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আছে, সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করে নেবো। যেমন ধরো, প্রথমেই আমি লিখেছি এখানে ক্লোজিং স্টক, অর্থাৎ যেদিন ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয়ে থাকে সেদিন কিন্তু প্রতিষ্ঠানের কত টাকা ক্লোজিং স্টক রয়েছে সেটা নির্ধারণ করা হয় না, পরবর্তীতে ক্লোজিং স্টকটা নির্ধারণ করা হয়। এবং ক্লোজিং স্টক নির্ধারণ করার পর, ক্লোজিং স্টক নির্ধারণ করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, আমি এখানে অত বিস্তৃত আলোচনায় যাচ্ছি না। সাধারণত মানে রক্ষণশীল পদ্ধতিতে ক্লোজিং স্টক নির্ণয় করা হয়। যে পণ্যগুলো বিক্রি হয়নি সেই পণ্যগুলোর মানে ক্রয় মূল্য যেটা বাজার দরের থেকে যদি কম হয়ে যায়, তাহলে সেই কম ক্রয় মূল্যেই সেগুলোর ভ্যালুয়েশন করা হয়। এরকম বিভিন্ন পদ্ধতি আছে। তো ক্লোজিং স্টকের যদি কোনো রকম ভ্যালুয়েশন দেয়া থাকে অ্যাডজাস্টমেন্টে, সেক্ষেত্রে আমাদেরকে যেটা নর্মালি করতে হয় সেটা হচ্ছে ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট বলে আমাদেরকে জার্নাল একটা করতে হয়। এবং এটা আমরা এই ফিনান্সিয়াল অ্যাকাউন্ট করবার সময় ট্রেডিং অ্যাকাউন্টে বাই ক্লোজিং স্টক বলে আমরা এটা লিখে থাকি ট্রেডিং অ্যাকাউন্টে, এবং ক্লোজিং স্টকটাকে আমরা সম্পত্তি হিসাবে ব্যালেন্স শিটেও লিখে থাকি। তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মানে যখন তোমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো করবে, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সে যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো দেওয়া থাকবে, সেই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, যেহেতু সেগুলোকে লেজারে পোস্টিং করা হয়নি, সেই জন্য প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিকে তোমাদেরকে দু জায়গায় পোস্টিং করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যে তিনটে অ্যাকাউন্ট এখানে করব, দুটো অ্যাকাউন্ট এখানে করব, ধরো ট্রেডিং অ্যাকাউন্ট এবং প্রফিট লস অ্যাকাউন্ট, দুটোই হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, এবং নিচে যে ব্যালেন্স শিট, সেই তিনটে যে পার্ট, ফাইনাল অ্যাকাউন্টের যে তিনটে পার্ট, সেই ফাইনাল অ্যাকাউন্টের তিনটে পার্টের যে কোনো দুটো পার্টে কিন্তু দু জায়গায় অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো মিনিমাম দু জায়গায় পোস্টিং হবেই। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রথম এন্ট্রি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্লোজিং স্টক। ক্লোজিং স্টককে আমরা কি করব? ক্লোজিং স্টককে আমরা ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট করব এবং ব্যালেন্স শিটে একে অ্যাসেট সাইডে ক্লোজিং স্টককে দেখাবো। ঠিক আছে, এর পরের এন্ট্রিটা রয়েছে, দেখো, পার্টিকুলার এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। অর্থাৎ যদি দেখা যায় যে কোনো বকেয়া খরচ প্রদান করা হয়নি, অর্থাৎ কিছু খরচ বা ব্যয় যেটা প্রদান করা হয়নি, এরকম যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, যেমন ধরো স্যালারি, আউটস্ট্যান্ডিং স্যালারি, যেমন ধরো ওয়েজেস, আউটস্ট্যান্ডিং ওয়েজেস, বা ধরো ইন্স্যুরেন্স, আউটস্ট্যান্ডিং ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এরকম যদি কোনো খরচ বা ব্যয় যদি প্রদান করা না হয়ে থাকে, অর্থাৎ বকেয়া রয়ে গেছে, আউটস্ট্যান্ডিং রয়ে গেছে, সেক্ষেত্রে আমাদেরকে এখানে ফাইনাল অ্যাকাউন্টে যেটা করতে হয়, নর্মালি পার্টিকুলার এক্সপেন্সেস অ্যাকাউন্টকে ডেবিট করতে হয় এবং আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসকে ক্রেডিট করতে হয়। এবং ফাইনাল অ্যাকাউন্টে জার্নালটা এরকমই হয়, পার্টিকুলার এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। এবং এটাকে আমরা ফাইনাল অ্যাকাউন্টে কীভাবে পোস্টিং করি, যে এক্সপেন্সটা রয়েছে, ধরো স্যালারি আউটস্ট্যান্ডিং রয়েছে, স্যালারি অরিজিনাল পেড করা হয়েছে 1000 টাকা, আউটস্ট্যান্ডিং রয়েছে 500 টাকা, তাহলে আমরা এখানে স্যালারি অ্যাকাউন্টের সঙ্গে 500 টাকা অ্যাড করি, অর্থাৎ স্যালারি অ্যাকাউন্ট টোটাল হয়ে গেল 1500 টাকা, এবং আউটস্ট্যান্ডিং স্যালারি হিসেবে আমরা
ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে আউটস্ট্যান্ডিং স্যালারি হিসাবে আমরা 500 টাকা এখানে লিখে দেখাবো, ঠিক আছে। অর্থাৎ দু জায়গাতে আমাকে কিন্তু মাস্ট পোস্টিং করতেই হবে। 3 নাম্বার এন্ট্রিতে দেখো লিখেছি প্রিপেড এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু পার্টিকুলার এক্সপেন্সেস। অর্থাৎ যদি দেখা যায় যে কোনো খরচ অ্যাডভান্স করে দেওয়া হয়েছে বা প্রিপেড করে দেওয়া হয়েছে, আগের থেকে দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কী হয়, জার্নালটা হবে প্রিপেড এক্সপেন্সেস ডেবিট টু পার্টিকুলার এক্সপেন্সেস অ্যাকাউন্ট। এবং আমরা যখন পোস্টিং করব এখানে ফাইনাল অ্যাকাউন্টে যখন আমরা পোস্টিং করব তখন আমরা ট্রেডিং অ্যাকাউন্টের যদি এক্সপেন্সেস হয়, ধরো ওয়েজেস অ্যাকাউন্ট যদি হয়ে থাকে, ওয়েজেস প্রিপেড ওয়েজেস যদি হয়তো দেখা গেলো যে 5,000 টাকা, তাহলে সেক্ষেত্রে প্রিপেড এক্সপেন্সেস যেটা ওয়েজেসের হবে, ওয়েজেস ধরো 10,000 টাকা ছিল, 5,000 টাকা প্রিপেড করা হয়েছে, তাহলে সেই প্রিপেড এক্সপেন্সেসটা আমরা প্রথমে লেস করব ওয়েজেস থেকে, এবং এই পার্টিকুলার প্রিপেড এক্সপেন্সেস যেটা ওয়েজেসের, সেই প্রিপেড ওয়েজেস বলে আমরা এটাকে অ্যাসেট সাইডে ব্যালেন্স শিটে দেখাবো, ঠিক আছে। দু জায়গায় পোস্টিং করতে হবে। তাহলে এরকম হচ্ছে আমাদের ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করবার নিয়ম। তোমাদের খেয়াল রাখতে হবে যে যতগুলো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি থাকবে ট্রায়াল ব্যালেন্সের নিচে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি যতগুলো থাকবে ট্রায়াল ব্যালেন্সের নিচে 1 2 3 4 5 6 করে এরকম দেওয়া থাকে আদার ইনফরমেশান বলে, যেগুলোকে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বলি। সেই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো কিন্তু অঙ্কে সব সময়ের জন্য দু জায়গায় পোস্টিং হবে মিনিমাম। কোনো এন্ট্রি 3 জায়গাতেও পোস্টিং হতে পারে, আমরা সেগুলো নিয়ে পরে আলোচনা করব। 4 নাম্বার এন্ট্রিটা একটু দেখে নাও, অ্যাক্রুড ইনকাম। অ্যাক্রুড ইনকাম মানে হচ্ছে যে ইনকামটা আমরা মানে অ্যাক্রুড হয়েছে, অর্থাৎ মানে পাবো, এরকম মানে পাবো আর কি, ঠিক আছে। তো সুতরাং ইনকামের ক্ষেত্রে কী হচ্ছে, অ্যাক্রুড ইনকামটা ডেবিট হচ্ছে, ঠিক আছে। তো অ্যাক্রুড ইনকাম ডেবিট হলে পার্টিকুলার ইনকাম অ্যাকাউন্টটাকে ক্রেডিট করা হবে। তো অ্যাক্রুড ইনকামের ক্ষেত্রে কী হচ্ছে, তাহলে পার্টিকুলার যে ইনকাম, সেই ইনকাম থেকে আমরা অ্যাক্রুড ইনকামটাকে, ওই পার্টিকুলার ইনকামের সঙ্গে ওই অ্যাক্রুড ইনকামটাকে আমরা যোগ করে নেব ক্রেডিট সাইডে, এবং এটাকে আমরা ব্যালেন্স শিটে অ্যাসেট হিসাবে, অ্যাক্রুড ইনকামে সম্পত্তির দিকে ব্যালেন্স শিটে অ্যাসেট হিসাবে এটাকে পোস্টিং করব, ঠিক আছে। তো এই ধরনের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো আমরা প্রথমে একটু আলোচনা করে নিই, তারপরে আমরা একটা প্রবলেম করব, তাহলে তোমাদের কাছে বিষয়টা কিছুটা ক্লিয়ার হবে। এছাড়াও আরও যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো থাকে, যেমন পার্টিকুলার কোনো ইনকাম অ্যাকাউন্ট, হ্যাঁ, সেটা যদি দেখা গেলো যে অ্যাডভান্স রিসিভ ইনকাম হয়েছে, অর্থাৎ ইনকামটা অ্যাডভান্স রিসিভ করেছে, সেক্ষেত্রে ওই পার্টিকুলার ইনকাম অ্যাকাউন্ট ডেবিট হবে এবং অ্যাডভান্স ইনকাম রিসিভ অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। তাহলে এক্ষেত্রে কী হবে, যে প্রফিট লস অ্যাকাউন্টে অ্যাডভান্স যে ইনকাম ছিল, সেই ইনকাম থেকে এই ইনকামটাকে লেস করতে হবে, এবং লায়াবিলিটি অ্যাকাউন্টে এটাকে আমাদেরকে অ্যাডভান্স ইনকাম রিসিভ বলে লায়াবিলিটি অ্যাকাউন্টে এটাকে আমাদেরকে দেখাতে হবে ব্যালেন্স শিটে, ঠিক আছে। ডেপ্রিসিয়েশান হচ্ছে, ডেপ্রিসিয়েশান তোমরা জানো যে সম্পত্তির ওপরে ডেপ্রিসিয়েশান চার্জ করা হয়, অর্থাৎ কোনো সম্পত্তি পার্টিকুলার, সেটা মেশিনারি হতে পারে, বিল্ডিং হতে পারে, ফার্নিচার হতে পারে, ঠিক আছে, প্ল্যান্ট হতে পারে। তো সেই পার্টিকুলার অ্যাসেটের ওপরে যে পরিমাণ ডেপ্রিসিয়েশান হয়ে থাকে, সেই ডেপ্রিসিয়েশানকে আমরা ডেবিট করি এবং পার্টিকুলার অ্যাসেটকে ক্রেডিট করি। তো এটা সাধারণত ফাইনাল অ্যাকাউন্টে আমরা প্রফিট লস অ্যাকাউন্ট ডেবিট টু ডেপ্রিসিয়েশান বলে আমরা ডেবিট সাইডে ডেপ্রিসিয়েশানের খরচটা দেখাই, এবং অ্যাসেট থেকে আমরা পার্টিকুলার, অর্থাৎ ব্যালেন্স শিটে অ্যাসেট থেকে, পার্টিকুলার অ্যাসেট থেকে, যেটা প্ল্যান্টের ওপরে ডেপ্রিসিয়েশন হলে প্ল্যান্ট থেকে সেটা বিয়োগ করে দেখাই, বিল্ডিংয়ের ওপরে ডেপ্রিসিয়েশন হলে বিল্ডিং থেকে বিয়োগ করে দেখাই, মেশিনারির ওপরে ডেপ্রিসিয়েশন হলে মেশিনারি থেকে বিয়োগ করে দেখাই, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দু জায়গায় পোস্টিং হচ্ছে, তোমরা বুঝতে পারছো। এরপর এন্ট্রিটা হচ্ছে ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ডেটর্স, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টে যদি বলে দেওয়া থাকে যে ব্যাড ডেপ্ট হয়েছে নতুন করে, যদি ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেপ্ট থাকে, তাহলে সেই ব্যাড ডেপ্টের সঙ্গে এই নতুন ব্যাড ডেপ্টটা যোগ হয়ে যাবে এবং ডেটর থেকে সেই ব্যাড ডেপ্টের অ্যামাউন্টটা বিয়োগ হবে। অর্থাৎ আমরা ফাইনাল অ্যাকাউন্টে কী করবো, ফাইনাল অ্যাকাউন্টে আমরা প্রফিট লস অ্যাকাউন্টে ব্যাড ডেপ্ট হিসেবে আমরা যদি কোনো এন্ট্রি থেকে থাকে, সেটা হিসাবের সঙ্গে এটা ফার্দার ব্যাড ডেট হিসেবে যোগ করব, এবং অ্যাসেট সাইডে সানডে ডেটর থেকে আমরা লেস ব্যাড ডেট বলে সানডে ডেটরের অ্যামাউন্ট থেকে বিয়োগ দিয়ে ওই অ্যামাউন্টটা দেখাবো। এরপরে দেখো যে প্রভিশন ফর ব্যাড ডেট, অর্থাৎ অনেক সময় ব্যাড ডেট না হলেও তার জন্য কিছু প্রভিশন, অর্থাৎ সঞ্চিতি করে রাখতে হয়, ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে কিছু টাকা আলাদা করে সরিয়ে রাখতে হয়। তো সেক্ষেত্রে আমরা করব কি, প্রফিট লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড ডেট বলে আমরা এই এন্ট্রিগুলো ফাইনাল অ্যাকাউন্টে পোস্টিং করব। অর্থাৎ প্রফিট লস অ্যাকাউন্টের ডেবিট সাইডে টু প্রভিশন ফর ব্যাড ডেট বলে আমরা লিখব, এবং ব্যালেন্স শিটে সানডে ডেটর থেকে আবার ওই অ্যামাউন্টটা বিয়োগ করে অ্যাসেট সাইডে বসাবো, ওকে।
এর পরের এন্ট্রিটা আছে দেখো প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স। এটাও আমরা পিএল অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর। অর্থাৎ অনেক সময় কিছু কিছু ব্যক্তি টাকা পয়সা যারা ধারের লেনদেন করে থাকেন তারা জানো যে কিছু টাকা ডিসকাউন্ট পেতে চান, ভবিষ্যতে যখন তারা ধার শোধ করতে আসে তখন বলে কিছু টাকা ছাড় দেওয়া হোক, সুতরাং তার জন্য কিছু ভবিষ্যৎ ব্যবস্থা করে রাখতে হয়। তো এক্ষেত্রেও আমরা পিএল অ্যাকাউন্টের ডেবিট সাইডে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স বলে আমরা ওই অ্যামাউন্টটা লিখব, যে টাকা তারা ভবিষ্যৎ ব্যবস্থা করবে সেটা আমরা লিখব, এবং ব্যালেন্স শিটে আমরা আবার সানডে ডেটর থেকে এই অ্যামাউন্টটা লেস করে দেখাবো, অর্থাৎ দু জায়গায় পোস্টিং করা হলো। এরপরের এন্ট্রিটা আছে দেখো ঠিক এর উল্টো এন্ট্রি, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটর। অর্থাৎ আমরা যখন ধারে কারো কাছে কোনো জিনিস কিনে থাকি তখন আমরা টাকা শোধ দেওয়ার সময় অনেক সময় বলি কিছু টাকা ছাড় দেওয়া হোক, তো সেক্ষেত্রে কিছু টাকা আমাদের লাভ হয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে কি করব, আমরা এখানে যেটা করব প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটর বলে পিএল অ্যাকাউন্টে এটা আমরা ক্রেডিট সাইডে অর্থাৎ আয়ের দিকে দেখাবো, অর্থাৎ প্রফিট লস অ্যাকাউন্টে এটা আমরা আয়ের দিকে ক্রেডিট সাইডে দেখাবো, এবং ব্যালেন্স শিটে এটাকে আমরা লায়াবিলিটি সাইডে অর্থাৎ সানড্রি ক্রেডিটর থেকে লেস করে দেখাবো। ঠিক আছে, সানড্রি ক্রেডিটর থেকে আমরা লায়াবিলিটি সাইডে সানড্রি ক্রেডিটর থেকে লেস করে দেখাবো। তো প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিই, এগুলো সবকটাই ভাইটাল, তোমরা এগুলো খুব ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, তারপরে আমরা যখন অঙ্ক করব তখন তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। একটা উদাহরণ নিয়ে যখন আমরা অঙ্ক শুরু করব, আরও কয়েকটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, তারপরে আমরা অঙ্কের দিকে যাব। 11 নম্বর এন্ট্রিটাতে দেখা হচ্ছে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। অর্থাৎ অ্যাডজাস্টমেন্টে যদি বলা হয়ে থাকে যে ক্যাপিটালের ওপরে ইন্টারেস্ট দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের জার্নাল করব, এবং ফাইনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে পিএল এর ডেবিট সাইডে অর্থাৎ প্রফিট লস অ্যাকাউন্টের ডেবিট সাইডে বসাবো, এবং ক্যাপিটালের সঙ্গে ব্যালেন্স শিটে ক্যাপিটালের সঙ্গে এটা অ্যাড করব। ঠিক আছে, আবার 12 নম্বর এন্ট্রিটাতে দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ড্রয়িং। অর্থাৎ যদি ড্রয়িংয়ের ওপরে কোনো রকম ইন্টারেস্ট দিতে হয় তাহলে এ ধরনের জার্নাল হবে, এবং ফাইনাল অ্যাকাউন্টে আমরা এটা করব কি, ফাইনাল অ্যাকাউন্টে আমরা প্রফিট লস অ্যাকাউন্টে এটাকে ক্রেডিট সাইডে ইন্টারেস্ট অন ড্রয়িং বলে দেখাবো, এবং ব্যালেন্স শিটে ক্যাপিটালের সঙ্গে ইন্টারেস্ট অন ড্রয়িং হিসেবে লেস করব। ঠিক আছে, ইন্টারেস্ট অন ড্রয়িং বলে লেস করব। ঠিক আছে, 13 নম্বর এন্ট্রিটাতে রয়েছে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস। অর্থাৎ যদি কোনো পণ্যদ্রব্য ব্যবসায়ী নিজের ব্যবহারের জন্য প্রতিষ্ঠান থেকে তুলে থাকে তাহলে সেটাকে আমরা ড্রয়িং বলি। এক্ষেত্রে আমরা করব কি, যে এন্ট্রিটা হবে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, এবং এর জন্য আমরা ফাইনাল অ্যাকাউন্টে যে পোস্টিংটা করব সেটা হচ্ছে যে ট্রেডিং অ্যাকাউন্টে আমরা পারচেসের সঙ্গে ড্রয়িংটা যে টাকা তোলা হবে সেটাকে আমরা লেস করব পারচেসের সঙ্গে, এবং ব্যালেন্স শিটে আমরা ক্যাপিটাল থেকে ওই অ্যামাউন্ট সমপরিমাণ ড্রয়িংয়ের অ্যামাউন্ট লেস করে দেখাবো। ঠিক আছে, এরপরে দেখো স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস এন্ট্রি যদি থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু পণ্যদ্রব্য অফিস স্টেশনারি হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট করব এবং পারচেস অ্যাকাউন্টকে ক্রেডিট করব। অর্থাৎ স্টেশনারি হচ্ছে একটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস, সেই জন্য আমরা পারচেস থেকে ট্রেডিং অ্যাকাউন্টে এটাকে লেস করব, এবং পিএল অ্যাকাউন্টে এটাকে স্টেশনারি হিসেবে ডেবিট সাইডে পিএল অ্যাকাউন্টে স্টেশনারি হিসেবে এটাকে দেখাবো। ঠিক আছে, এর পরের এন্ট্রিটা আছে দেখো অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস। অর্থাৎ কোনো পণ্যদ্রব্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে যদি প্রতিষ্ঠান ব্যবহার করে থাকে তাহলে সেই পণ্যদ্রব্যটাকে বিজ্ঞাপন খরচ হিসেবে আমরা ব্যবহার করি, সুতরাং সেটাকে আমরা ট্রেডিং অ্যাকাউন্টে পারচেস থেকে সেই অ্যামাউন্টটাকে আমরা লেস করে দেখাবো। পারচেস থেকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে পণ্যদ্রব্য বিলি করা হয়েছে সেই পণ্যদ্রব্যকে আমরা পারচেস অ্যাকাউন্ট থেকে লেস করে ট্রেডিং অ্যাকাউন্টে দেখাবো, এবং ওই পণ্যদ্রব্যের যে ভ্যালু সেটাকে আমরা পিএল অ্যাকাউন্টে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট বলে আমরা ডেবিট সাইডে আমরা পিএল অ্যাকাউন্টে সেটাকে খরচ হিসেবে দেখাবো। ঠিক আছে, এবার অনেক সময় দেখা যায় যে স্টেশনারি স্টক যেটা অনেক সময় মালিক যদি উত্তোলন করে থাকে সেক্ষেত্রে আমরা বা স্টেশনারি স্টক কিছু যদি পড়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করব, স্টেশনারি স্টক অর্থাৎ যেটা মজুদ রয়ে গেছে সবটা ব্যবহার হয়নি সেটা আমরা পিএল অ্যাকাউন্টে স্টেশনারি থেকে লেস করে দেখাবো, এবং ব্যালেন্স শিটে এটাকে আমরা অ্যাসেট সাইডে স্টেশনারি স্টক হিসাবে দেখাবো। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি 16টা আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি নিয়ে আলোচনা করলাম, টোটাল 16টা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আলোচনা করলাম, আরও কয়েকটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি রয়েছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আজকে আমরা এতটা পর্যন্তই তোমাদের ক্লাস কমপ্লিট করলাম। তোমরা তোমাদের টেক্সট বইয়ে এ সম্বন্ধে বিস্তারিত রয়েছে সেগুলো ভালো করে পড়ে দেখবে, যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে ফোন করে জিজ্ঞাসা করবে। আজকে আমাদের এতটাই পড়া থাকলো, আমরা নেক্সট ডে বাকি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা
প্রবলেম সলিউশনের দিকে আমরা এগাবো। ওকে, ভালো থাকবে সবাই, আর ভালো করে তোমরা ক্লাস করবে, কেননা তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই হবে, এটা তোমরা মাথায় রাখবে। হ্যাঁ, যেটা তোমাদের এপ্রিল মাসে হওয়ার কথা পরীক্ষা, সুতরাং তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। সেই হিসেবে ভালো করে পড়বে। এই চ্যাপ্টারটা খুব ভাইটাল চ্যাপ্টার তোমাদের লাইফ টাইম, যদি তোমরা কমার্সের সঙ্গে রিলেটেড থাকো, তো এখানে সারা জীবন তোমাদের এই জিনিসটা ভালো করে মাথায় নিয়ে নিতে হবে যে এখানে কমার্সের মূল যে অর্থাৎ প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের যে ফিনান্সিয়াল হিসাব নিকাশ, অর্থাৎ লাভ কত হচ্ছে, ক্ষতি কত হচ্ছে, আর্থিক অবস্থা কীরকম, এটা সারা জীবন কাজে লাগবে। সুতরাং এই চ্যাপ্টারটা খুব ভালো করে তোমরা করবে। হ্যাঁ, তো টেক্সট বইটাও ফলো করবে, আজকে আমাদের যেটুকু আলোচনা হলো সেগুলো খুব ভালো করে ফলো করবে। আবার বলছি, যদি কোনো রকম কোথাও তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করে তোমরা জানতে পারো, ঠিক আছে?